আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ব্যায়াম শাখার শিক্ষার্থীরা, সাউন্ডস একাডেমির পক্ষ থেকে আজ আমি তোমাদের জন্য কম্পিউটারের অ্যাকাউন্টিং সিস্টেম 2 এর উপর একটি সুপার সাজেশন দিব। আশা করি তোমরা এই সাজেশনটি ফলো করলে শতভাগ কমন পাবে। এখানে দেখো অধ্যায় 1, উপ-অধ্যায় 1.1 এর উৎস এর দলিল সম্পর্কে ধারণা। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়ে নিবে। মেটেরিয়াল কন্ট্রোল সাইকেল বলতে কি বোঝায়, ধাপগুলো লেখো, এই প্রশ্নটা পড়ে নিবে। প্রত্যক্ষ শ্রম কি, এই প্রশ্নটা পড়বে। পরোক্ষ শ্রম কি, এই প্রশ্নটা পড়বে। তারপর প্রত্যক্ষ উপাদান ব্যয় কি, উদাহরণ সহ বুঝিয়ে লেখো, এই প্রশ্নটা পড়বে। পরোক্ষ উপাদান ব্যয় কাকে বলে, উদাহরণ দাও, এই প্রশ্নটা পড়ে নিবে। তারপর ফ্রি ইনভেন্টরি কি, এটি নির্ণয় সূত্র লেখো, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবে। তোমরা দেখো উপাধ্যায় 1.1 থেকে এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ যদি এখান থেকে আসে তাহলে এর ভিতর থেকে আসবে। উপাধ্যায় 1.2 কোডিং সিস্টেম চিহ্নিতকরণ। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়বো, কোড কি, খুবই ইম্পর্টেন্ট। কোড ক্লাসিফিকেশন বা কোড শ্রেণীবিন্যাস কি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিকোয়েন্সিয়াল কোডিং কি, এই প্রশ্নটা পড়ে নিবে। হায়ার কি কোড কি, এই প্রশ্নটা পড়ে নিবে। ব্লক কোড কি, এই প্রশ্নটা পড়ে নিবে। নেমনিক কোড কি, এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবে। তারপর উপাধ্যায় 1.3 ব্যবস্থাপনা তত্ত্বের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লেখো। এখান থেকে আমরা দেখো যে প্রশ্নগুলো পড়ে নিব। কম্পিউটার হিসাব বিজ্ঞান পদ্ধতি বলতে কি বুঝে, এই প্রশ্নটা পড়ে নিবে। কম্পিউটার হিসাব বিজ্ঞান বৈশিষ্ট্যগুলো কি কি, এই প্রশ্নটা পড়ে নিবে। কম্পিউটার হিসাব বিজ্ঞানের কর্মকাণ্ড সমূহ উল্লেখ করে, এই প্রশ্নটা পড়ে নিবে। কম্পিউটার হিসাব বিজ্ঞানের সুবিধা সমূহ কি কি, 2023 সালে এসেছে, আমরা এই প্রশ্নটা পড়ে নিব। তারপর অধ্যায় 2 দক্ষতার সাথে ব্যয় শ্রেণীবিন্যাস ও পরিমাপ। অধ্যায় 2.1 এর ব্যয় শ্রেণীবিন্যাসকরণ। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, এই প্রশ্নটা পড়ে নিব। স্থায়ী ব্যয় কাকে বলে, এই প্রশ্নটা পড়ে নিব। মিশ্র ব্যয় অথবা আধা পরিবর্তনশীল ব্যয় কি, এটা দেখো 23 সালে এসেছে, এই প্রশ্নটা ভালো করে আমরা পড়ে নিব। তারপর শ্রম ব্যয় কাকে বলে, এই প্রশ্নটা পড়ে নিব। পণ্য বা সেবা ব্যয় বলতে কি বোঝে, এই প্রশ্নটা পড়ে নিব। সময় ব্যয় অথবা কালীন ব্যয় কি, এই প্রশ্নটা আমরা ভালো করে পড়ে নিব। 2.1 থেকে আমরা যে অঙ্কগুলা করে নিব, এটা এখানে দেখো এই প্রশ্নটা আমরা পড়ে নিব। নিশাত কোম্পানি লিমিটেড এর 2022 সালে খরচ 800 টাকা, 2023 সালে এই বোর্ডটি এসেছিল। পুষ্টি কোম্পানি ব্রেড প্রস্তুত, পরিমাপ নির্ণয় করো, এটা 2023 সালে এসেছিল, এই প্রশ্নটা পড়ে নিবে। তারপর এসিআই কোম্পানি লিমিটেড এর 2021 সালে ব্যয়ের পরিমাণ নির্ণয় করে, এই প্রশ্নটা পড়ে নিবে। এলিট ফার্নিচার্স লিমিটেড এর আসবাবপত্র ব্যয়ের পরোক্ষ শ্রম ব্যয়, এটা প্রশ্নটা করবে। ধ্রুব প্রোডাকশন লিমিটেড এর 2021 সালে স্থায়ী ব্যয়ের পরিমাণ কত, এই প্রশ্নটা পড়ে নিবে। একটি কারখানা ব্যয় করে মোট পরিমাণ নির্ণয় করে, এই প্রশ্নটা পড়ে নিবে। এটি হচ্ছে এই সবগুলো কিন্তু অঙ্ক। মেঘালয় এন্টারপ্রাইজ বাসা বাড়িতে ব্যবহার করে মুনাফা নির্ণয় করো, এই অঙ্কগুলো তোমরা করে নিবে। আশা করি 2.1 থেকে যদি অঙ্ক আসে এর ভিতর থেকে আসবে, এর বাইরের থেকে অঙ্ক আসবে না। উপাধ্যায় 2.2 ব্যয় ইউনিট ব্যয় কেন্দ্র, মুনাফা কেন্দ্র, বিনিয়োগ কেন্দ্র চিহ্নিতকরণ। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। ব্যয় ইউনিট বলতে কি বুঝো, তারপরে মুনাফা কেন্দ্র কি, এই দুইটা প্রশ্ন আমরা ভালো করে পড়ে নিব। 2.2 এর থেকে আমরা যে অঙ্কগুলা করে নিব। নিচে দুইটি কোম্পানির তথ্য লাভজনক তা নির্ণয় করো, এই অঙ্কটা করে নিব। রইস রাইস মিল থেকে নিচের উৎপাদনের উপাদান নির্ণয় করে, এই অঙ্কটা করে নিব। রামু এন্টারপ্রাইজ ও রিনি ট্রেডার্সের উচিত বলে মনে করো, এই অঙ্কটা আমরা করে নিব। এই যে 6 নং অঙ্কটা আমরা করে নিব। নিচে তথ্যগুলো লক্ষ্য ড্যাশ ড্যাশ বেশি লাভজনক তা নির্ণয় করে, এই অঙ্কটা। তারপর নিচে তথ্যসমূহের উপর ভিত্তি করে এবং ডট 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 এবং বি কোম্পানির জন্য 10%, এই অঙ্কটা আমরা করে নিব। 2.2 থেকে আমরা এই অঙ্কটা করে নিব। আশা করি 2.1 এবং 2.2 থেকে এই অঙ্কগুলোর বাইরে থেকে আর অঙ্ক আসবে না। এখন দেখো আমরা তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এখান থেকে উপাধ্যায় 3.1 এর উৎপাদন ব্যয় হিসাব। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। উৎপাদন ব্যয় হিসাব বলতে কি বুঝো, উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য কি, তারপর উৎপাদন ব্যয় হিসাব চক্র কি, এই প্রশ্নগুলো আমরা ভালো করে পড়ে নিব। তারপর উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যগুলো বর্ণনা করো। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও আর্থিক হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও। তারপর উৎপাদন ব্যয় হিসাব চক্র কি, বিস্তারিত ব্যাখ্যা করো। আমরা এই প্রশ্নগুলো পড়ে নিব, ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে। দেখো উপাধ্যায় 3.3 উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতকরণ। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। মুখ্য ব্যয় কি, উৎপাদন ব্যয় কি, বিক্রয় মূল্য নির্ণয় দেখাও। উপাধ্যায় 3.3 থেকে আমরা যে অঙ্কগুলো করে নিব। এখান থেকে প্রতি বছরই তোমাদের একটা অঙ্ক আসে, তাই এই অঙ্কগুলো ভালো করে নিবা। যেমন 1 নংটা করে নিবা, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং, 7 নং, 8 নং, 9 নং আর 12 নং।
এই অঙ্কগুলা করলে এখান থেকে কমন পড়বে। তোমরা যদি এই অঙ্কগুলো না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই অঙ্কগুলা করে দিব তোমাদের। তারপর উপঅধ্যায় 3.4 জব ও ব্যাচ কস্টিং। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব, জব কস্টিং কাকে বলে, ব্যাচ কস্টিং কাকে বলে, এই দুইটা আমরা প্রশ্ন পড়ে নিব। চতুর্থ অধ্যায় মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। এখান থেকে প্রতি বছর তোমাদের একটা অঙ্ক আসে। আগে চলো আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। উপঅধ্যায় 4.1 মজুত পণ্যের মূল্যায়ন পদ্ধতি। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব, মজুত পণ্য বলতে কি বুঝো, এই প্রশ্নটা পড়ে নিব। অবিরত মজুত বলতে কি বুঝো, এই প্রশ্নটা পড়ে নিব। অবিরত মজুদের সুবিধাগুলো উল্লেখ করে এই প্রশ্নটা পড়ে নিব। কালান্তিক মজুত কি, এই প্রশ্নটা পড়ে নিব। অবিরত মজুত পদ্ধতি ও কালান্তিক মজুত পদ্ধতির মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা আমরা ভালো করে পড়ে নিব। তারপর উপঅধ্যায় 4.2 মজুত পণ্য হিসাব রক্ষণ। ফিফো পদ্ধতি বলতে কি বুঝো, ফিফো পদ্ধতি সুবিধা অসুবিধা লেখো। ভারযুক্ত গড় কি, মিতব্যয় ফরমাইশ পরিমাণ বলতে কি বুঝো, মজুত পণ্যের মূল্যায়ন পদ্ধতি কাকে বলে, পদ্ধতিগুলো উল্লেখ করো। এই প্রশ্নগুলো আমরা পড়ে নিব, ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে। আর এখান থেকে দেখো 4.2 থেকে মজুত পণ্য হিসাব রক্ষণ থেকে প্রতি বছর একটা অঙ্ক এসে থাকে। আমরা এই যে অঙ্কগুলো করলে ইনশাআল্লাহ এর ভিতরে কমন পাবো। দেখো নাজমুল এন্টারপ্রাইজে এই অঙ্কটা করে নিব। তারপরে বিশ্বজিৎ ট্রেডার্সের জুন মাসের এই অঙ্কটা করে নিব। সুমন ট্রেডার্সের 2021 সালে আগস্টে এই অঙ্কটাও আমরা করে নিব ভালো করে। তারপর 5 নং জনাব আজম লিমিটেড মার্চ মাসের এই অঙ্কটা আমরা করে নিব। আহমেদ ম্যানুফ্যাকচার লিমিটেড এই অঙ্কটা আমরা ভালো করে নিব। লোটাস গার্মেন্টস লিমিটেড নিম্ন বর্ণিত এই অঙ্কটা আমরা ভালো করে পড়ে নিব। চৈত্র লিমিটেড 2021 সালের জুন মাসে এই অঙ্কটা আমরা ভালো করে পড়ে নিব। আশা করি এর ভিতরতেই তোমাদের একটা অঙ্ক কমন পড়বে। অধ্যায় 5 মজুরি ও বেতনের হিসাব রক্ষণ। উপঅধ্যায় 5.1 এর মজুরি ও বেতনের ধারণা ও উপাদান। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব, মজুরি বলতে কি বুঝো, বেতন বলতে কি বুঝো, অথবা বেতন কাকে বলে, বেতনের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো পড়ে নিব। মজুরি বেতনের উপাদানগুলো কি কি, এই প্রশ্নটা আমরা পড়ে নিব ভালো করে। মজুরি বেতনের মধ্যে পার্থক্য নির্ণয় করে, এটা 23 সালে এসেছে। এই প্রশ্নটা ভালো করে পড়ে নিব। মহার্ঘ ভাতা কি, উত্তম মজুরি পদ্ধতি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো আমরা ভালো করে পড়ে নিব, ইনশাআল্লাহ এর ভিতরে কমন পাবো। তারপর উপঅধ্যায় 5.2 মজুরি বেতন বিবরণী প্রস্তুত। এখান থেকে আমরা এই যে বেতন রেজিস্টার কি, মজুরি বিবরণী কি, মোট কর্তন বলতে কি বুঝো, নিট মজুরি বা বেতন কি, এই প্রশ্নগুলো আমরা পড়ে নিব। ইনশাআল্লাহ এখান থেকে কমন আমরা পাবো। তারপর বেতন ও মজুরির মধ্যে মজুরি উল্লেখ করো কর্তন সমূহ। তারপরে উত্তম মজুরি পদ্ধতি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা আমরা পড়ে নিব। তারপর শ্রমিকদের দক্ষতা অনুযায়ী কিভাবে মজুরি হার নির্ণয় করা হয় তা ব্যাখ্যা করে, এই প্রশ্নটা আমরা ভালো করে পড়ে নিব। ইনশাআল্লাহ এর ভিতরে কমন পাবো। মজুরি বেতন বিবরণী থেকে প্রতি বছর একটি অঙ্ক এসে থাকে, তার উপর ভিত্তি করে আমি এই অঙ্কগুলো দিব ইনশাআল্লাহ। এর ভিতরে তোমাদের অঙ্ক আসবে। দেখো এই যে সাবিল এবং নাবিল মেঘনা লিমিটেড এর দুজন, এটা পড়ে নিবে এই অঙ্কটা। একটি কারখানা 100 জন শ্রমিক সপ্তাহে, এই অঙ্কটা পড়ে নিবে। তারপরে একজন পাবলিকেশনের প্রিন্টিং বিভাগের এই অঙ্কটাও করে নিবে। তারপর 2021 সালে ফেব্রুয়ারি মাসের জন্য এই অঙ্কটা ভালো করে নিবে। এক্স ওয়াই ও জেড তিনজন শ্রমিক, এই অঙ্কটা ভালো করে নিবে। এ বি সি এবং ডি উৎপাদনমুখী, এই অঙ্কটা ভালো করে নিবে। 2021 সালে জুন মাসে নীলিমা, এই অঙ্কটা ভালো করে নিবে। তারপর জনাব হিটু মিম অ্যান্ড কোম্পানি, এই অঙ্কটা ভালো করে নিবে। তারপর 13 নং অঙ্কটা ইসমাইল অ্যান্ড কোং এর কারখানা 4 জন, এই অঙ্কটা ভালো করে নিবে। ইনশাআল্লাহ এর ভিতরে তোমরা কমন পাবে। তারপর উপঅধ্যায় 5.3 পেরোল সফটওয়্যার। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। পেরোল সফটওয়্যার কি, পেরোল সফটওয়্যার সাধারণত কি কাজে ব্যবহৃত হয়, পেরোল এর বৈশিষ্ট্য লেখো, পে স্লিপ এবং পেরোল রিপোর্ট কি, এই প্রশ্নগুলো আমরা পড়ে নিব। তারপরে দেখো এখান থেকে আমরা এই প্রশ্ন পড়ে নিব, পেরোল সফটওয়্যার ব্যবহার উল্লেখ করো। তারপর আমরা এই যে ষষ্ঠ অধ্যায় আর্থিক প্রতিবেদন প্রস্তুতি। উপঅধ্যায় 14.1 আর্থিক বিবরণী। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নেব। আর্থিক বিবরণী বলতে কি বুঝো, আর্থিক বিবরণী উপাদান সমূহ কি কি, আর্থিক বিবরণী সীমাবদ্ধতা উল্লেখ করো, বিশদ বিবরণী কাকে বলে, এই প্রশ্নগুলো পড়বো ইনশাআল্লাহ এর ভিতরতে আমরা কমন পাবো। তারপরে আর্থিক বিবরণী সীমাবদ্ধতা সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। তো সিদ্ধান্ত গ্রহণে আর্থিক বিবরণী প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো আমরা পড়ে নিব, তাহলে এখান থেকে কমন পড়বে। এখান থেকে আমরা যে 14.2 সেবামূলক প্রতিষ্ঠানে আয় বিবরণী প্রস্তুত, এখান থেকে আমরা যে অঙ্কগুলো করে নিব। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঢাকা রিপেয়ারিং, এই অঙ্কটা আমরা করে নিব। তারপর সেবাদানকারী প্রতিষ্ঠানে নিট আয় বা নিট কর্তৃক পরিমাণ নির্ণয় করে, এই অঙ্কটা করে নিব। সেবাদানকারী প্রতিষ্ঠান 2021 সালে নিট আয়ের পরিমাণ নির্ণয় করে, এই অঙ্কটা করে নিব। জনাব শামীম সরকার একজন আইনজীবী আইন বিবরণী প্রস্তুত করে, এই অঙ্কটা আমরা ভালো করে নিব। তারপর
উপঅধ্যায় ৬.৩ পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। নিট বিক্রয় বলতে কি বুঝো? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তারপরে মোট মুনাফা কি? পরিচালনা ব্যয় কি? পরিচালনা আয় কি? নিট মুনাফা বলতে কি বুঝো? এই প্রশ্নগুলো আমরা পড়ে নিব। এর ভিতরে আমরা প্রমাণ পাবো। এখান থেকে যে অঙ্কগুলো আমরা করতে হবে, চৌধুরী ট্রেডার্সের অঙ্কটা করে নিব। তারপর 2021 সালে 31 ডিসেম্বর তারিখে মোট লাভ এত টাকা হয়েছিল, এই অঙ্কটা করে নিব। তারপর 2021 সালে 31 ডিসেম্বর তারিখে উত্তরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করে এই অঙ্কটা করে নিব। খন্দকার মিল স্টোর্স এর খতিয়ান হিসাব এর মোট লাভ নির্ণয় করে এই অঙ্কটা আমরা ভালো করে নিব। উপঅধ্যায় মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। এখান থেকে আমরা এই প্রশ্নটা পড়ে নিব। মালিকানা সত্ত্ব বিবরণী ধারণা দাও, এটি প্রস্তুতের প্রয়োজনীয় ব্যাখ্যা দাও। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে, এই প্রশ্নটা ভালো করে পড়ে নিব। উপঅধ্যায় 6.5 আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতকরণ। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। চলতি হিসাব বলতে কি বুঝো? বিনিয়োগ কি? স্থায়ী সম্পদ বলতে কি বুঝো? দীর্ঘমেয়াদী দায় কি? কার্যকরী মূলধন কাকে বলে? তারপর আর্থিক অবস্থা বিবরণী বৈশিষ্ট্যগুলো কি কি? কার্যকরী মূলধন নিয়ন্ত্রণকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। মুক্ত দায়ের সাথে সমাপনী মূলধন সমন্বয়করণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখান থেকে দেখো আর্থিক অবস্থা বিবরণী থেকে প্রতি বছর একটি অঙ্ক এসে থাকে। দেখো এখান থেকে আমরা যে অঙ্কগুলো করব, জনতা কোম্পানি লিমিটেডের বিবরণী প্রস্তুত করো। এটা দেখো 23 সালে এসেছে, এই অঙ্কটা করে নিবে। সালেহ জেনারেল স্টোর 1000 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে, এই অঙ্কটা করে নিবে। সজীব ট্রেডার্সের নিম্নে প্রদত্ত যা হিসাব বইতে লেখা হয়নি, দেখো এই অঙ্কটা 2020 সালে 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে এই অঙ্কটা করে নিব। মেঘনা কোম্পানি লিমিটেড অনুমোদিত আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে এই অঙ্কটা আমরা করে নিব। স্কয়ার লিমিটেড অনুমোদিত আর্থিক অবস্থা বিবরণী, এই অঙ্কটা আমরা করে নিব। আলফা লিমিটেড প্রতিটি 10 টাকা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো, এই অঙ্কটা আমরা করে নিব। আশা করি আমরা যদি এই অঙ্কগুলা করি এবং যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে নাও, ইনশাল্লাহ তোমাদের শতভাগ নিশ্চিত এখান থেকে প্রমাণ আসবে, এর বাইরে থেকে কখনো প্রশ্ন হবে না।